এক মুঠো ভাত। আমি আমার মৃত্যু পথযাত্রী মাকে ভাত খাওয়াতে পারিনি দেখে আমি আজ ২৭ বছর যাবৎ ভাত খাই না। অথচ এই আমি আমার ইন্ডাস্ট্রির প্রায় ১৪,৫০০ শ্রমিকের প্রতিদিন একবেলার ভাতের যোগান দেই। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এনামুল হকের বক্তব্যে সবাই নড়ে চড়ে বসল। সবগুলো ক্যামেরা অন করে দিল। বিনয়ের সাথে বলল, যদি পুরো গল্পটা বলতেন স্যার। এনামুল হক একটু সময় নিয়ে কি যেন ভাবলেন, তারপর টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ততদিনে বড় আপার বিয়ে হয়ে গেছে, আর আমি মেধা তালিকায় প্রথম হয়ে বুয়েটে চান্স পাই। বই কেনার টাকা ছিল না। সারাদিন বন্ধুদের কাছ থেকে এ নোট সে নোট জোগাড় করে ফটোকপি করে পড়তে হতো। টিউশনি করে যে টাকা মাস শেষে হাতে পেতাম, তার থেকে কিছু টাকা মাকে পাঠাতে হতো, আর বাকি টাকাও বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে কোনো রকমে টেনে টুনে পুরো মাস চলতাম। বড় আপার ছিল ভরা সংসার, কিন্তু সেই সংসারে তার কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না। সব কিছুই তার শাশুড়ির কথা মতো চলতো, তাই সে চাইলেও আমাদের একটু হেল্প করতে পারতো না। আমার তখন পরীক্ষা চলছিল। একদিন খবর এলো আমার মা খুব অসুস্থ। আমি কোনো রকমে পাশ মার্ক তুলেই ছুটলাম। উদ্দেশ্য মাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা। যেহেতু হাতে খুব বেশি টাকা ছিল না, এদিকে মায়ের অবস্থাও খুব খারাপ। দিগদশা না পেয়ে একটা প্রাইভেট ক্লিনিকে মাকে ভর্তি করালাম। ডাক্তার টেস্ট দিল। রিপোর্টে জানা গেল মা ব্রেন স্ট্রোক করেছে। ততক্ষণে মা উল্টাপাল্টা বলতে শুরু করেছে। বারবার ক্যানোলা খুলে ফেলছে, চিৎকার করে কাঁদছে, হাসছে, জোরে জোরে বাবাকে ডাকছে। আমাকে অস্থির হয়ে বলছে, তোর বাপ এখনো আসে না ক্যারে ইনাম? আমি কি বলবো, আমার নিজেকে তখন বেসামাল লাগছিল। সে সময় ফোনের খুব একটা প্রচলন ছিল না। হাসপাতাল থেকে বাসে করে বড় আপার বাসা যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। তাড়াহুড়ায় আপাকে জানানো হয়নি আপাকে একটা ফোন করা দরকার। টানা ৩ দিন হাসপাতাল ভার্সিটি করে পকেটের টাকা শেষ। এক বন্ধুর কাছে ধার চাইলাম, দিল না। মা একটু একটু করে দুর্বল হয়ে পড়ছিল। বড় আপাকে বললাম, সেও আসলো না। আসলে তাকে আসতে দেওয়া হয়নি। সে এসে হাসপাতালে পড়ে থাকলে তার সংসারের কাজ করবে কে? সে সময়ে মায়ের স্মৃতি এই আসছে এই যাচ্ছে। যতক্ষণ আমি মায়ের পাশে বসে থাকতাম, শুধুমাত্র আমার হাত টেনে ধরে বলতো, এনাম ভাত খাবো, ও এনাম ভাত খাবো, আমাকে দে না, এক প্লেট ভাত এনে দে। আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম। পকেটে তখন একটা পয়সাও ছিল না। বিশ্বাস করুন, এক প্লেট ভাতের দাম খুব বড় ১০ টাকা ছিল। কি অপদার্থ ছেলে আমি, তাই না? মাকে এক প্লেট ভাত কিনে খাওয়ানোর সামর্থ্য নেই। তখন আত্মসম্মান বোধ ছিল প্রবল। কারো কাছে ভাত চাইলেও লজ্জা করছিল। ভাত দেয় না দেখে মা আমাকে রীতিমতো আঁচড়েছে, কামড়েছে। টানা ২ ঘন্টা মা ভাত খাবো বলে ক্লান্ত হয়ে পড়ল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মা, তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকো, আমি আপার বাসা থেকে ভাত নিয়ে আসি কেমন? ভাত খাবো এনাম? আচ্ছা। আমি উঠে পড়লাম। মা পিছু ডেকে বলল, তুই খুব ভালো এনাম, আল্লাহ তোর ভালো করুক। এবার শীঘ্রই যা, আমার জন্য ভাত নিয়ে আয়। আমি রাস্তায় বেরিয়ে উদ্দেশ্যহীন হাঁটছি। বড় আপার বাসায় যাব, পকেটে টাকা নেই। ভয়ে ভয়ে একটা বাসে চড়ে বসলাম। আমার মা মুখ ফুটে ভাত খেতে চেয়েছে, আমাকে ভাত এনে দিতেই হবে। যার তার জন্য যদি আমাকে বাস কন্ট্রাক্টরের থেকে ভাড়া না থাকার কারণে অপমানিত হতে হয়, হব। আসার সময় নার্স আপাকে বলে এসেছি, একটু আমার মাকে দেখবেন প্লিজ, আমি এসে বকশিস দেব। মাঝ রাস্তায় বাস ড্রাইভার আমাকে নামিয়ে দিল। আমার অপরাধ, আমি ভাড়া দিতে পারিনি। আমি প্রায় ঘণ্টাখানিক পায়ে হেঁটে আপার বাসায় পৌঁছেছি। আপা আমাকে দেখে ছুটে এলো, অস্থির হয়ে বলল, মা কেমন আছে ভাই? আমি আপার সে কথার উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, আপা ভাত আছে? তুই খাবি? আপা ব্যস্ত হয়ে ভাত বাড়তে গেল। আমি খাবো না, তুই বরং মায়ের জন্য ভাত বেড়ে দে। আমি পিছু ডেকে বললাম। আপা আমাকেও জোর করে অনেকগুলো ভাত খাইয়ে দিল। আমি টিফিন বক্সে ভাত আর কিছু টাকা নিয়ে আবার বাসা থেকে বের হলাম। হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকে দেখি বড় অবহেলায় পড়ে আছে আমার মা। সাদা কাপড়ে ঢাকা তার মুখ।
অথচ তখনও হাতে আমার মায়ের জন্য আনা ভাতের বাটি ধরা। নিজেকে তখন আমার পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট লাগছিল। আমি মায়ের একমাত্র অপদার্থ ছেলে, যে কিনা মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারলাম না। এলোমেলো পায়ে হেঁটে মায়ের পাশে বসলাম। মায়ের হাত দুটো আলতো করে ধরে বিড়বিড় করে বললাম, ও মা, ভাত খাবে না? ওঠো, দেখো তোমার জন্য ভাত এনেছি। ওঠো মা, ওঠো না। আমার আপা মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো সেদিন। আমি একটুও কাঁদতে পারিনি। জানেন কি নিঠুর চোখ দুটো, এক ফোঁটা জলও এলো না। শুধু বুকের ভেতর কি যেন কামড়ে ধরেছিল। মনের ভেতর অস্থির অনুভূতি, নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। মা মারা যাওয়ার পর লেখাপড়া করতে করতে স্কলারশিপ পাই। স্কলারশিপ পাওয়ার পর আর দেরি করিনি। আমার ভাগের জায়গা জমি বেচে এক স্যারের হেল্প নিয়ে বিদেশে পড়তে চলে গেছি। যে দেশে থেকে আমার মাকে আমি এক মুঠো ভাত দিতে পারিনি, সে দেশে আর থাকতে চাই না। তাই খুব তাড়াতাড়ি বিদেশে চলে গেলাম পড়তে। সে দেশে জব করতাম। আমার কাজের প্রতি একাগ্রতা আর সততা দেখে সেই কোম্পানির মালিকের খুব পছন্দ হলো। তার তিন কুলে কেউ ছিল না এক মেয়ে ছাড়া। এত এত অর্থ সম্পদ কে ভোগ করবে? তাই আমাকে তার মেয়ের জামাই করার প্রস্তাব রাখলো, সাথে 50% প্রপার্টি লিখে দিবে। এক সময় আমাকে তো বিয়ে করতেই হতো, তাই আর অমত করিনি। একটা সময় পরে মনে হলো অনেক দিন তো বিদেশ বিভুঁয়ে রইলাম, এবার দেশে যাওয়া দরকার। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। দেশে এসে গাজীপুরে প্রায় 15% জায়গা জমি কিনেছিলাম। বিদেশি ভাইদের সাহায্যে ফ্যাক্টরি নির্মাণ করেছি। সেই ফ্যাক্টরিতে গেঞ্জি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করা হয়। সেই সব প্রোডাক্টগুলো চড়া মূল্যে অন্যান্য দেশে রপ্তানি হয়। প্রথমে 1,500 শ্রমিক নিয়ে আমাদের জার্নিটা শুরু করেছিলাম। এরপর প্রায় 15,000 শ্রমিক এখন কাজ করে। আমাদের ফ্যাক্টরির একজন এমপ্লয়ের সর্বনিম্ন বেতন 8,500 টাকা আর সর্বোচ্চ বেতন প্রায় লাখের উপরে। মূল ডিউটি টাইম 9 ঘন্টা, সাথে দুপুরের লাঞ্চ ফ্রি। ওভারটাইম করলে হালকা নাস্তারও ব্যবস্থা আছে। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। এখন 2 হাত ভরে প্রচুর টাকা কামাই। কাঁচা চুলে পাক ধরেছে, গায়ের চামড়াও কেমন কুঁচকে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা পরতে হয়। আমার ছেলে মেয়েরাও যার যার মতো প্রতিষ্ঠিত। যে আমি ছাত্র জীবনে মাকে এক মুঠো ভাত খাওয়াতে পারিনি, সেই আমি আজ প্রায় 15,000 মানুষের খাদ্য বস্ত্রর দায়িত্ব নিয়েছি। তারা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে দুপুরে আয়েশ করে ভাত খেতে বসে, আমি টিভি ফুটেজে তা মুগ্ধ হয়ে দেখতে থাকি। এই সাদা ফুলের মতো ভাতের প্রতি আমার প্রচুর দুর্বলতা থাকলেও কেন যেন আজও ভাত খেতে পারি না। এখনও ভাতের প্লেট দেখলে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। একটানা এতক্ষণ কথা বলে এনামুল হক হাঁপিয়ে এলেন। একরাশ মুগ্ধ জনতা পিছনে ফেলেছে আস্তে আস্তে স্টেজ থেকে নেমে গেলেন। এখন ঘড়িতে 5টা বাজে। সন্ধ্যা 6টায় একটা 5 তারা হোটেলে বিদেশি ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন না গেলে বড্ড দেরি হয়ে যাবে। চারপাশে পুলিশ সিকিউরিটি। এনামুল হককে গাইড দিয়ে গাড়িতে তুলে দিলেন। আসলে মানুষের ভাগ্য, কার ভাগ্যে সৃষ্টিকর্তা কী লেখেন কেউ বুঝতে পারে না। সবই সময়ের খেলা। একদিন আমরা যে দুটো ভাতের জন্য কত কষ্ট করি, দেখা যায় কোনো একদিন আমরাও 2 হাতে মানুষকে বিলিয়ে দেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারি। কিন্তু দিন শেষে আমাদের মনের যে হতাশা ও ব্যর্থতা, সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। সমাপ্ত।